আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকে চলে আসলাম তোমাদের আইসিটির জন্য। এটা কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েটের প্রথম অধ্যায়ের লেকচার 2 এর জন্য আমাদের অল্প কিছু বাদ ছিল কালকে। আমাদের কিন্তু পরীক্ষা চলতেছে, সুতরাং সকলে সকলে কিন্তু উপস্থিত থাকবে। আর যারা আসো তারা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এখনই জানাই দাও যে ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে। ক্লাসটা কিন্তু এখনই শুরু হচ্ছে, তো তোমাদের সবাইকে কিন্তু তোমরা জানিয়ে দাও। আমি সকলের জন্যই বলবো যে ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু চলে আসলাম অলরেডি, একজন কিন্তু আয়শাও পড়ছে। এরপরে তোমরা যারা যারা আছো তারা কিন্তু চলে আসতে পারো সকলে। আজকের টপিক কি? টপিক কিন্তু বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো প্রযুক্তি, আর হচ্ছে তোমার কাছে এরপর কি তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রভাব। ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন তোমরা পাবা, আশা করি তোমরা কিন্তু প্রশ্ন পাবা। সুতরাং তোমাদের যারা অন্যান্য বন্ধুরা আছে তাদের কিন্তু তোমরা জানাই দিতে পারো। অলরেডি চারজন কিন্তু চলে আসছো। আচ্ছা, বাকিদের কিন্তু তোমরা বলতে পারো, মেনশন দিয়ে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও। আশা করি ক্লাসটা উপকার হবে। তো আমি সকলকেই বলবো তোমরা ক্লাসে যুক্ত থাকো। ঠিক আছে ভাইয়া, সকলে ক্লাসে যুক্ত থাকো। আমাদের কিন্তু টপিক, আজকের যে টপিকগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এই যে বায়োমেট্রিক্স, এখান থেকে কিন্তু কোশ্চেন শুধুমাত্র তোমাদের এই পরীক্ষায় না, টেস্টেও আসবে, এবং সামনে যত পরীক্ষা দেবা সেখানেও প্রশ্ন আসবে, এবং ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে বায়োমেট্রিক্স থেকে। তো যারা বর্তমানে বিপিএল চলতেছে, আমিও কিন্তু আজকের এই লাইভটা শুরু করতে একটু দেরি হয়েছে বিপিএল এর জন্য। হ্যাঁ, এখানে কিন্তু বরিশালদের তামা তামা বানাই ফেলেছে। যাই হোক, তারপরও আমাদের যেহেতু পড়াশোনা করতে হবে, এই কারণে আমরা লাইভে চলে আসলাম। এরপরে কিন্তু খেলা দেখবো, আমরাও কিন্তু খেলা দেখবো। তো অবশ্যই তোমাদের যারা আছে তাদেরকে পড়ার জন্য কিন্তু ক্লাসটা করার জন্য আহ্বান তোমরা জানাবা, অবশ্যই কিন্তু জানাবা। আচ্ছা, আমরা শুরু করে দিব। এরপরে আমাদের আজকের টপিক কিন্তু এই যে প্রথম অধ্যায় নিয়ে লেকচার 2, কিন্তু দ্বিতীয় অধ্যায় কিন্তু আছে। আজকে কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় কিন্তু পড়াবো। কালকে আমরা এমসিকিউ পড়াবো, ঠিক আছে? কালকে এমসিকিউ সম্পূর্ণ ইনশাল্লাহ পার্ট বাই পার্ট কিছু এমসিকিউ আমরা দেখাবো। আশা করি উপকার হবে, সকলের উপকার হবে। তো আমরা কিন্তু বায়োমেট্রিক্স থেকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। বায়োমেট্রিক্স, আচ্ছা দেখো, বায়োমেট্রিক্সটা কি থাকবে। আচ্ছা, সকলে একটু খেয়াল করো, বায়োমেট্রিক্স এই সম্পর্কে কিন্তু থাকবে গিয়া বায়োমেট্রিক্স। আমি বলি, একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যে প্রযুক্তি, সেটা হবে বায়োমেট্রিক্স। আচ্ছা ভাইয়া, অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ মানে কি? মানে তোমার কাছে কথা হচ্ছে গিয়া, তোমার মতো পৃথিবীতে আর একটাও নাই, মনে রাখবা। মানে তুমি যে প্লেয়ার, তোমার মতো এই পৃথিবীতে কিন্তু আর একটা প্লেয়ারও নাই। তাহলে এখানে বায়োমেট্রিক্স হচ্ছে তোমাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে হবে, দ্বিতীয় কেউ নাই, মনে রাখতে হবে। তার মানে যদি সংজ্ঞা যদি আসে যে বায়োমেট্রিক্স কি বা বায়োমেট্রিক্স কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যদি কি এখানে হচ্ছে কোনো জীবকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়, কথা বুঝছো? তাকে কি, ওই জীবটা কিন্তু পৃথিবীতে একটাই, দ্বিতীয় কিন্তু কেউ নাই, মনে থাকে যেন। তাহলে তো আমরা কি বলছি যে বায়োমেট্রিক্স মানে কি, কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করব। এখন কিভাবে শনাক্ত করব? শনাক্ত করার দুটা ধাপ আছে। একটা পদ্ধতি হচ্ছে গিয়ে তোমার কাছে আচরণগত, আর একটা হচ্ছে গিয়ে তোমার কাছে, এখানে হচ্ছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। তাহলে আমি যদি দেখি দুইটা পদ্ধতি, আমি যদি একটু যদি খেয়াল করি, শরীরবৃত্তীয় আর একটা হচ্ছে আচরণগত। তো আচরণগতকে আমরা বেশি একটা প্রাধান্য দেই না, আমরা মূলত শরীরবৃত্তীয় যে আছে ওইটার উপরেই কিন্তু বেশি প্রাধান্য দেই। শরীরবৃত্তীয় যেমন আমাদের কাছে কিন্তু আছে কি, হাতের ফিঙ্গারপ্রিন্ট, নাকি? হাতের ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু আমরা একটু খেয়াল করব। এরপর দেখো হাতের ফিঙ্গারপ্রিন্ট, এরপর ফেস রিকগনিশন, যেটাকে আমরা ফেস মুখমণ্ডলের মাধ্যমে কিন্তু আমরা এটাকে শনাক্ত করতে পারি। 3 নম্বরে আমরা কি দেখতে পারি? চোখ দিয়ে, চোখের যে কর্নিয়া আছে না, এটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? একজনকে কিন্তু অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে আছে যে আমরা কিন্তু চাইলে এই যে চোখ বা আইরিশ, এগুলো কিন্তু তোমাদের মেইন বইয়ের ভিতর কিন্তু তোমরা খুঁজে পাবা। আচ্ছা, এরপরে 4 নম্বরে যেটা আছে এটা কিন্তু ডিএনএ যে টেস্ট, নাকি? ডক্টর সালুকের কথা মনে রাখবা, যারা সিআইডি দেখো, আমরা কিন্তু এভাবে কিন্তু একজনকে কি করতে পারি? অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। আচ্ছা দেখো,
এখন এরপরে আমার কাছে কি কি আছে, আচরণগত। আচরণগত কিন্তু আছে ভয়েস, এটা মনে রাখতে হবে। কি কি? ভয়েস। 2 নম্বরে কিন্তু আমরা মানে একজনের কিন্তু টাইপিং গতি দেখেও কিন্তু তাকে মূলত শনাক্ত করা যায়। আচ্ছা, তোমরা কিন্তু অলরেডি 8 জন আসছো, ঠিক আছে। আচ্ছা, এখন ভয়েস, এরপর কিন্তু আমরা দেখতে পারি সিগনেচার। সিগনেচার এবং 3 নম্বর আমরা কি টাইপিং। টাইপিং যেহেতু আমরা আইসিটির এ কারণে আমরা কি কি করতে পারি, দেখো আমি কি কি বলছি। আচরণগত যারা আছে ভয়েস, দেখো আমার কণ্ঠস্বর যেরকমের থাকবে অন্য একজনের কণ্ঠস্বর কিন্তু এরকমের থাকবে না। সুতরাং আমরা কিন্তু কণ্ঠ দেখেও বুঝতে পারি যে কে ফোন করছে, আবার কে কথা বলতেছে। আমরা এ কারণে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য আমরা কিন্তু ভয়েসকেও ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবার সিগনেচার, দেখো আমার সিগনেচারের সাথে কিন্তু অনেকের সিগনেচার মিলবে না, নাকি? তুমি যেভাবে সিগনেচার দাও অন্য একজনের সিগনেচার কিন্তু মিলে না। তাহলে আমরা এভাবেও কি করতে পারি, একজনকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। একটা আছে টাইপিং। টাইপিং মানে কি, আমি কিন্তু খুব অল্পতে আলাপ করব, মানে খুবই অল্প সময়ের ভিতরে তোমাদের টপিকটা শেষ করব, কারণ আমাদের দ্বিতীয় অধ্যায় এখনো বাকি আছে। অবশ্যই আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো, আর এখান থেকে শুধু মেইন পয়েন্টগুলো তোমাদের ধরাই দেবো, আর এই পয়েন্টগুলো খেয়াল রাখবা সকলে। আশা করি উপকার হবে। তো তোমরা কিন্তু সবাই এখানে কিন্তু অনেকেই কমেন্ট করতেছো যে আইসি, হ্যাঁ আইসি, ধন্যবাদ। তোমরা আইসো, অবশ্যই আসবা এবং ক্লাসে যুক্ত থাকো। আমিও আইসি, অলরেডি কিন্তু 5-6 জন আইসে গেছে। তো ঠিক আছে, এখন আমরা কি টাইপিং, টাইপিং এর মাধ্যমে কিন্তু কি করতে পারি, একজনকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। মানে একজনের টাইপিং স্পিড যেরকমের থাকবে, সে মনে করো এন্টার বাটনটা যত জোরে ক্লিক করে অন্য একজন কিন্তু এত জোরে নাও করতে পারে, আবার আস্তেও করতে পারে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা একজনকে শনাক্ত করতে পারি। খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা। এই গেল আচরণগত। যদিও আচরণগত তেমন একটা পরীক্ষায় আসে না, এটা তুমি তেমন একটা অতটা প্রাধান্য দেওয়ার কোনো দরকার নাই, খুবই কম আসে। হ্যাঁ, আচরণগত, এটাকে নিয়ে আমরা আলোচনা কম করব। তো আমি কি বলতেছি, দেখো এখানে ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট, ভাইয়া হেভি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোরা খুবই সুন্দর করে পড়বি। আমি কি বলতেছি, যে ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর করে পড়বা, মনে থাকে যেন। আর এই ফিঙ্গারপ্রিন্ট থেকে বিশেষ করে বিভিন্ন সিকিউ অথবা এমসিকিউ এগুলা থাকে হচ্ছে, তোর কাছে একটা দরজা থাকবে, দরজা মনে রাখবি। কি থাকবে ভাইয়া? দরজা, দরজা। তাহলে এই দরজা মনে করো যে একটা অফিস আছে, উদ্দীপকগুলো এভাবে সাজানো থাকে। তোমরা কিন্তু বিভিন্ন গাইড, বই, টেস্ট পেপার যেখান থেকে সৃজনশীল কোশ্চেন ধরতে পারো, সেখানে যাই দেখবে এরকমের বিভিন্ন কোশ্চেন সাজানো থাকে যে একটা অফিসের দরজা আছে, দরজায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজার লক খুলতে হবে, এরকমের একটা কথা থাকে। তাহলে এই জায়গায় আমরা কি, যে এই ফিঙ্গারপ্রিন্ট দিলেই একমাত্র দরজা খুলবে। বিভিন্ন ব্যাংক এগুলো কিন্তু এই সিস্টেমগুলো দেওয়া থাকে। দেখো তার মানে কি, বিভিন্ন কি দরজায় এই লকগুলো লাগানো থাকে কি ফিঙ্গারপ্রিন্ট। তো সুতরাং তোমাদের যদি উদ্দীপকের কোনো লিঙ্ক যদি দেওয়া থাকে, উদ্দীপকের কিন্তু বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকবে যে কি আছে, একজন ব্যক্তি, মনে করো যে কোনো একটা ব্যক্তি, মনে করো এই কামাল, হ্যাঁ জামাল, কত কিছু আছে। তাহলে এই কামাল সে অফিসে প্রবেশের জন্য কি করছে, সে আঙ্গুলের ছাপ ইউজ করতেছে। এই হচ্ছে তোমার কাছে উদ্দীপক, ঠিক আছে। আবার মনে করো সে অফিসে না যাইয়া সে কি করছে, সে হচ্ছে একটা ব্যাংকের কর্মকর্তা, সুতরাং তাই ব্যাংকে লকারের দরজা খোলার জন্য সে আঙ্গুলের ছাপ ইউজ করতেছে। এই কিন্তু উদ্দীপক, মনে থাকে যেন, খুবই সুন্দর করে খেয়াল রাখবা। তার মানে এটা কি বায়োমেট্রিক্স, এটা কি বায়োমেট্রিক্স, মনে থাকে যেন, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই গেল, এইভাবে কিন্তু উদ্দীপকগুলো সাজানো থাকতে পারে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এরপরে ফেস, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। ফেস, ফেস রিকগনিশন, যেটা তোমাদের বইয়ের ভিতরে তোমরা টপিকে কিন্তু পাবা। বায়োমেট্রিক্স খুঁজতে যাইয়া এটা কিন্তু তোমরা অবশ্যই পাবা, খুবই সুন্দর করে পড়বা। ফেস মানে মুখমণ্ডল। দেখো অনেক অনেক সময় কিন্তু এভাবে তুমি এভাবে একটা ক্যামেরার লেন্সের মতো থাকবে বিভিন্ন দরজার সামনে, আর তুমি ওইখানে গিয়ে তোমার মুখমণ্ডলটা রাখবা, মানে তোমার চেহারা স্ক্যান করবে, তারপরে বুঝতে পারবে যে তুমি আসছো। এভাবে কি তোমার এই দরজা, এটা মানে এগুলো ম্যাক্সিমামই কিন্তু দরজা খোলার ক্ষেত্রে আমরা ইউজ করি। বিভিন্ন দরজা উদ্দীপকটা প্রায় তোমার 70%, 80% এটার মতো থাকে যে বিভিন্ন দরজা খোলার জন্য আমরা এই পদ্ধতিটা ইউজ করি। কি কি পদ্ধতি? হাতের ফিঙ্গারপ্রিন্ট, ফেস, মুখমণ্ডলের দিকে তারা স্ক্যান করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তীতে আছে কি চোখ। চোখ, চোখ মানে কি, এখন চোখ মানে চোখ বা আইরিশ, ঠিক আছে। এটার দিকে তোমার কাছে কি একটা দরজা আছে, দরজার লক খোলার জন্য একটা চোখের মানে কি করছে, চোখের একটা ছবি নিছে,
এই হচ্ছে কথা, মানে চোখ দিয়ে তাকানো লাগছে যে কোনো একটা ক্যামেরার দিকে, এভাবে উদ্দীপকগুলো সাজানো থাকবে। তার মানে একটা মানুষের চোখ কিন্তু সকলের এক না। দেখো আমার চোখটা যত বড় থাকবে আর একজনের চোখ কিন্তু তত বড় নাও থাকতে পারে। আবার আমার চোখের আইরিশ বা এখানে যে রেটিনা থাকবে, চোখের যে উপরে যে আইরিশ থাকবে, এগুলো কিন্তু আসলে এক মাপের থাকে না। ঠিক আছে কথা? তাহলে এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন মাপের থাকে। তো একজন মানে দরজা খোলার জন্য কিন্তু এগুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, বিভিন্ন লকের জন্য এগুলো কিন্তু ব্যবহৃত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। এই চোখ, এরপরে ফেস, চোখ, ফিঙ্গারপ্রিন্ট, আমি কয়টা গেল? 3টা। আর আমরা এই যে 4টার দিকে এসে গেলাম কি, ডিএনএ। ডিএনএ ডিএনএ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ এর পূর্ণরূপ আমরা সকলে কিন্তু জানি নাকি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, সকলেই আমরা জানি। এবং এটা থেকে একটা মানুষকে 100% আলাদা করা যায়। যেমন তুমি দেখো, তুমি চাইলে এই যে বিভিন্ন সিআইডি তো অবশ্যই দেখছো নাকি, সিআইডি তে দেখা যায় কি যে বেশিরভাগ এই যে ফিঙ্গারপ্রিন্ট নকল করে, এরপরে মুখমণ্ডল নকল করে, কত কিছু সবকিছু নকল করে, বাট ডিএনএ, ডিএনএ কিন্তু নকল করা যাবে না। এটা খেয়াল রাখতে হবে। এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষের ডিএনএ ভিন্ন ভিন্ন থাকবে, এক একটা মানুষের ডিএনএ ভিন্ন ভিন্ন থাকবে। তোমরা কিন্তু বিভিন্ন মুভি বা অনেক অনেক জায়গায় দেখতে পারো যে আসলে একটা ডিএনএ দিয়ে কিভাবে একটা অপরাধীকে শনাক্ত করতে পারে। এখন আমি আসি পয়েন্টে, অপরাধীর কথাটা আমার মুখ থেকে আসছে নাকি, তার মানে অপরাধী। এখন উদ্দীপক যদি সাজানো থাকে, যেরকম এরকমের একটা বিখ্যাত একটা চোর, সে চুরি করে পালাই গেছে এবং ভুলে তার কি হয়ে গেছে, মনে করো তার চুল রেখে গেছে এরকমের। আর সেখানে যদি যাই আমাকে ডক্টর সালুকে যদি পড়ে সিএডির মধ্যে, তাহলে তো বোঝো আর কি কি আছে না, সারিকে ওই যে মাতারিটা। তার মানে ওরা দুজনে পড়লে কি তারা অলরেডি চেহারাও বানাই ফেলাইতে পারবো। এ হচ্ছে কথা নাকি। তাহলে আমি কি বলতেছি যে, অথবা মনে করো একটা দেশে যুদ্ধ লাগছে, এই যে জুলাইয়ের যে প্রবলেমটা হয়েছে আমাদের টোটাল কান্ট্রিতে নাকি, এখানে জুলাইয়ের প্রবলেম মনে করো একটা যুদ্ধে পুলিশের গুলিতে একটা মানুষের মনে করো যে মাথা নষ্ট, মানে খুলি উড়ে গেছে এরকমের মনে করো, এখন শুধু দেহ পড়ে আছে। ঠিক আছে, যে কোনো একটা বিস্ফোরণে মাথা খুলি উড়ে গেছে, কি পড়ে আছে, অনলি দেহ পড়ে আছে। এখন ওই মানুষটাকে আসলে তুমি কিভাবে শনাক্ত করবো ওই মানুষটা আসলে কি, এটা শনাক্ত করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ডিএনএ টেস্টের শরণাপন্ন হইতে হবে। কথা বুঝছেন? আপনি কিন্তু যেহেতু চেহারা দেখতে পারতেছেন না তাকে আপনি কিভাবে শনাক্ত করবেন? ডিএনএ টেস্টের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন? আমি যে বায়োমেট্রিক্স এর যে কথাগুলো বলছি, দয়া করে মায়া করে এগুলা পড়বা প্লিজ, দয়া করে এগুলা পড়বা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি আরেকটা বলি, এই প্রত্যেকটা জায়গা থেকে গয়ের কোশ্চেন মুখস্থ করার চেষ্টা করবা। প্রত্যেকটা জায়গা থেকে কি গয়া এবং গহা কোশ্চেন গুলা লেখবা। কি লেখবা আমি বলি, এগুলো নোট করা উচিত ছিল তোমাদের পরীক্ষার আগে, কিন্তু নোট করতে হবে কিভাবে। গয়ের একটা কোশ্চেন, মনে করেন আপনার এরকমের প্রবলেম যে একটা দরজা খুলতেছে না, এখানে একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি সে হচ্ছে দরজা খুলতেছে কি দিয়া, ফিঙ্গারপ্রিন্ট দিয়া। কথাগুলো মনোযোগ দেবেন, কি বলতেছি, যে দরজা খুলতেছে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়া। এখন প্রশ্ন হচ্ছে এই যে, এই যে প্রযুক্তিটা ব্যবহার করছে, এটা আসলে এই প্রযুক্তির তুমি বর্ণনা করো, এরকমের কোশ্চেন, বা এই প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। তাহলে তুমি কিন্তু একটা কোশ্চেন যদি তোমার কাছে লেখা থাকতো এর আগে, যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা প্রশ্ন শুধু লেখা থাকবে, গয়ের একটা কোশ্চেন, যাতে তোমাকে টিচার 3 মার্ক দিতে পারে, ওই কোশ্চেনটা তুমি পড়ে যাবা, এনাফ। ঠিক আছে, তোমাদের আমি বারবার বলতেছি বায়োমেট্রিক যে টপিকটা আছে, এই টপিকটা থেকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সুন্দর করে নোট রাখবা, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের প্রশ্ন আজীবন কমন পড়বে, আজীবন মনে থাকে যেন। সকলে আশা করি বোঝা গেছে নাকি, সকলে আশা করি বোঝা গেছে। আচ্ছা, এই গেল কি বায়োমেট্রিক্স এর যে টপিক। এখন দেখো, তাহলে আমাদের কাছে পরবর্তী কি কি টপিক আছে, এগুলো থেকে একটু খেয়াল করতে হবে, সবাইকে খেয়াল করতে হবে পরবর্তীতে আমাদের কাছে কি কি টপিক আছে। দেখো, এই গেল বায়োমেট্রিক্স। এখন আমরা আসবো বায়ো ইনফরমেটিক্স। বায়োমেট্রিক্স কিন্তু খুবই জরুরি, এবং প্রশ্ন এখনই বের করে লেখা নিয়ে আসবা। কালকে যারা আমার অফলাইন ব্যাচে আসবা, তারা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন খুঁজা লেখা এসডব্লিউ করে নিয়ে আসবা, আমি যেন কালকে পাই, সবাইকে যেন পাই। আচ্ছা, এখন আমরা আসবো বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে। তো দেখো আমি কি বলতেছি, বায়ো ইনফরমেটিক্স,
এই বায়ো ইনফরমেটিক্সটা কি থাকবে তোমার কাছে? এইটা কিন্তু থাকবে হচ্ছে গিয়া, দেখো, জীববিজ্ঞানের কিছু সমস্যা, আমি মূলত বলি যে বিভিন্ন জীববিজ্ঞানের কিছু সমস্যা আমাদের কম্পিউটারের সফটওয়্যার থাকবে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা তাকে সমাধান করব। কিভাবে আমি বলি যে বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স একটু যদি খেয়াল করো, আচ্ছা বায়ো ইনফরমেটিক্স কথাটা কেমন যেন বায়োলজির সাথে একটু রিলেটেড, বায়োলজি বায়োলজি লাগে নাকি? তার মানে কি বায়োলজি বায়োলজি একটা ভাব আসে। সুতরাং বায়োলজি মানে কি জীববিদ্যা, জীববিজ্ঞান নাকি, কি জীববিজ্ঞান, জুলজি এবং বোটানি। তাহলে এদের যত প্রবলেম আছে, এই প্রবলেমগুলো যদি আমাদের কম্পিউটার যদি তাদের সাথে কাজ করে, প্রবলেম কার ভাইয়া? আমি বলতেছি প্রবলেম কার? জীববিজ্ঞানের, মানে উদ্ভিদ প্রাণীর প্রবলেম, উদ্ভিদ এবং প্রাণীর। কাজ করবে কে? কম্পিউটার। সাথে প্রোগ্রামিং সেট করা থাকবে কিসের? কম্পিউটারের। তাহলে এগুলা এভাবে আমাদের কাছে কিন্তু প্রোগ্রামিং সেট করা থাকবে কম্পিউটারের। আমরা এভাবে সমাধানটা কে করতেছে? কম্পিউটার। প্রবলেম জীববিজ্ঞানের। ওই টপিকটাকে আমি কি বলবো? বায়ো ইনফরমেটিক্স। ওই টপিকটাকে আমি বলবো বায়ো ইনফরমেটিক্স। দয়া করে খেয়াল করবা, বায়ো ইনফরমেটিক্স দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এগুলো কিন্তু তোমাদের বইতে খুব সুন্দরভাবে অলরেডি অনেকগুলো লেখা আছে। তো আমি কি কি করতে পারি দেখো, এখানে কিন্তু আমরা চাইলে দেখো মলিকুলার মেডিসিন তৈরি করতে পারি। কি করতে পারি? মলিকুলার মেডিসিন। এটা আবার কি? আমি এটা সম্পর্কে একটু আলোচনা করি। আমি খুবই সুন্দর করে লিখে দিলাম মলিকুলার মেডিসিন। আচ্ছা, মলিকুলার মেডিসিন হচ্ছে বিভিন্ন মানে মানে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা কি করতে পারি? বিভিন্ন মেডিসিন তৈরি করতে পারি, ঔষধ তৈরি করতে পারি। তুমি দেখো অনেক উদ্ভিদ থেকে কিন্তু ঔষধি যে গাছগুলো আছে না, ওই গাছগুলো থেকে আমরা কি করতে পারি? ঔষধ তৈরি করতে পারি। এই ঔষধগুলো কিন্তু মানুষ পরবর্তীতে অনেক আগে কিন্তু বিভিন্ন কবিরাজরা কিন্তু এই ঔষধগুলো বানাইতো। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রযুক্তির মাধ্যমে কি করতে পারি? আরেকটু আপডেট ঔষধ বানাইতে পারি। এবং সবসময় তুমি একটা জিনিস খেয়াল রাখো যে যত ঔষধ তৈরি করা হয় সবগুলা ম্যাক্সিমাম কিন্তু প্রকৃতি থেকেই নেওয়া হয়, এবং এর মানে সহায়ক হিসেবে কাজ করে কে? আইসিটি। সুতরাং এটা কি? বায়ো ইনফরমেটিক্স। এরপর আমরা কিন্তু চাইলে জীবাণু অস্ত্রও বানাইতে পারি এগুলা দিয়া, জীবাণু অস্ত্র, যেটাকে আমরা মূলত বলবো হচ্ছে এগুলা বেশি করে চায়নাওয়ালারা, চীন, বুঝছো, ওরা সব থেকে বেতাল। ওরা কিন্তু এই যে করোনার কিন্তু ওদের দেশ থেকেই বেশি প্রবলেমটা হয়েছে। আমরা বিভিন্ন মুভিতে কিন্তু এগুলা দেখতে পাই যে জীবাণু অস্ত্র তৈরি করা হয়। মানে একটা এরিয়ায় এই জীবাণু অস্ত্র দিয়ে কি লাভ, আমি এটা তোমার সম্পর্কে একটু আলোচনা করি। জীবাণু অস্ত্রের লাভটা কি? লাভটা হচ্ছে, মনে করো যদি ডিরেক্ট যুদ্ধ বাজে, ডিরেক্ট যুদ্ধ যদি বাজে, এই সরাসরি যুদ্ধে কিন্তু একটা এরিয়া ধ্বংস হয়ে যায়। এখন আমাদের কাছে একটা শহর আছে, মনে করো চট্টগ্রাম শহর। হ্যাঁ, চট্টগ্রাম শহর কি, এগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য খুবই মানে পারফেক্ট একটা জায়গা বাংলাদেশের চট্টগ্রাম শহর, এবং বলতে গেলে ধনী বলা যায়, অনেকটাই তারা পাওয়ারফুল থাকে। এখন অন্য একটা দেশের লোক যদি এসে চট্টগ্রামের উপরে যদি আক্রমণ করে, মনে করো তাদের চট্টগ্রাম শহরটা লাগবে, চট্টগ্রাম শহরের উপর তারা আক্রমণ করবে। কি বলতেছি মনোযোগ দিয়ে শোনো, একটা শহরকে ধ্বংস করবে এবং ওই শহরটা লাগবে তার, এটা হচ্ছে কথা। এই শহরটা যে লাগবে, এখন এভাবে এখানে যদি বাহির থেকে আমরা যদি বোমা মারি, কি করব? আমি যদি বোমা নিক্ষেপ করি বা আমি যে কোনো ভাবে ওই শহরটাকে ধ্বংস করব, যদি বোমা নিক্ষেপ করি বা বিভিন্ন মানুষ দিয়ে অস্ত্র নিয়ে যদি মানুষকে গুলি করে যদি মারা হয়, তাহলে ওই সাথে সাথে কিন্তু মানুষ মারার সাথে সাথে সেখানের যে সম্পদ ছিল, সম্পদও কিন্তু শেষ। আমি কি বলতেছি খেয়াল করো, আমি একটা জায়গার, আমি একটা শহরকে আমার লাগবে, আমার যদি একটা শহরকে লাগে, আমি একটা শহরকে ধ্বংস করব। কি করব? ধ্বংস করব। আমি একটা শহরকে যদি ধ্বংস করি এবং ওই শহরের যে মূল্যবান সম্পদগুলো আছে, ওই সম্পদগুলো আমার দরকার, তাহলে আমি ওরে যদি সম্মুখ যুদ্ধ যদি করি তার সাথে, তা আমি যদি বিভিন্ন বোমা নিক্ষেপ করি ওটার উপরে, তাহলে কি মানুষের সাথে সাথে প্রাণীর সাথে সাথে ওইখানের যে মূল্যবান সম্পদ আছে এগুলোও নষ্ট হবে। কিন্তু আমি যদি জীবাণু যুদ্ধ যদি ইউজ করি, জীবাণু অস্ত্র যদি আমি ইউজ করি, তাহলে এই অস্ত্র কি করলাম, মনে করো আমি একটা ভাইরাস নিক্ষেপ করলাম, ভাইরাস, এমন একটা ভাইরাস আমি ওইখানে নিক্ষেপ করছি, সব মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, সব মানুষ এই ভাইরাসে কি আক্রান্ত হয়ে মারা গেছে। এরপরে তাহলে সব মানুষ মারা গেল, অনলি প্রাণী মারা গেল, বাট
যে মূল্যবান সম্পদগুলো, এই সম্পদগুলো কিন্তু আমাদের কি থাইকে গেল। এইগুলা কাজ করবে কে? বায়ো ইনফরমেটিক্স। সো খেয়াল রাখতে হবে। তো দেখো এভাবে কিন্তু বিভিন্ন যুদ্ধ কিন্তু এভাবে করা হয়, মূলত খেয়াল রাখতে হবে বিভিন্ন যুদ্ধ কিন্তু এভাবে করা হয়, ঠিক আছে? আচ্ছা, একজন কি হয়েছে স্যার, এইটা তাড়াতাড়ি শেষ করে সেকেন্ড অধ্যায়ে যাইয়েন। হ্যাঁ অবশ্যই আমরা এটা তাড়াতাড়ি শেষ করে কিন্তু সেকেন্ড অধ্যায়ে যাব। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই থাকবা, মনে থাকে যেন তোমরা কিন্তু আমাদের সাথে থাকবা, আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। তো দেখো, আচ্ছা গেল তোমরা, এটা তোমার কাছে কি গেল? জেনেটিক বায়ো ইনফরমেটিক্স। এখন আমরা আসবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই ইম্পর্টেন্ট আমি বলবো। যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি থাকবে এটা একটু দেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব, একটু টেনশন নাই, আজকেই যাব, তোমাদের টেনশন নাই, দ্বিতীয় অধ্যায়ে আমরা যাব। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেখো তো তোমরা কি সবাই কি আসো? আচ্ছা হ্যাঁ, মোটামুটি সবাই কিন্তু আসো। আচ্ছা, এখানে হচ্ছে দেখো, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে আমি যদি বলি যে বিভিন্ন জিনকে, আমি এটাকে এভাবে বলতে পারি, দেখো জিনকে আমার ইচ্ছা মতো কাজে লাগাবো। জীববিজ্ঞানের যে ডিএনএ আছে না, এর ভিতরে যে জিন আছে, জিন, আমি জিনকে কি করব? ইচ্ছা মতো সাজাবো, ইচ্ছা মতো সাজাবো। এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথাগুলো। কেমন যেন একটু হিজিবিজি লাগতেছে, আমি বলি আবার একটু টপিকটা আমি বলি। জেনেটিক ইঞ্জিনিয়ার হচ্ছে জীববিজ্ঞানের বিভিন্ন জিনকে আমরা সাজাবো, সাজাইয়ে উন্নত জীবন, উন্নত কোনো উদ্ভিদ বা প্রাণী তৈরি করব। কি বলছি? আমি উন্নত উদ্ভিদ বা প্রাণী তৈরি করব। আমি কি কথা বলতেছি শোনো। মনে করো তোমার কাছে, এখন একটু খেয়াল করো, যে মনে করো তোমার কাছে কিছু মানে তুমি ফসল চাষাবাদ করবা, ঠিক আছে? তুমি ধান চাষাবাদ করবা, ধান। এই ধান কি হচ্ছে, উদ্দীপক গুলা কিন্তু এভাবে সাজানো থাকবে। এই ধানটা কি হচ্ছে, ধানটা তুমি যখন চাষাবাদ করতেছো, এখানে ধান উন্নত জাতের না, তুমি একটু উন্নত জাতের ধান চাচ্ছ। উন্নত জাতের ধান চাচ্ছ কি, মানে ফসল যাতে ভালো হয়। দেখো একটা সময় কিন্তু এই ধান গাছ যদি মানে পানির নিচে যদি পড়ে থাকতো, মনে করো পানির নিচে 2 থেকে 3 থেকে 4 দিন যদি থাকতো, তাহলে ধান গাছটা কিন্তু নষ্ট হয়ে যাইত। ধান গাছটা কি হইতো? নষ্ট হয়ে যাইত। আমি কি বলতেছি খেয়াল করো। তুমি ধান গাছ যদি পানির নিচে 3 থেকে 4 দিন থাকে, তাহলে ধান গাছটা নষ্ট হয়ে যায়। এখন তুমি ধান গাছ রোপণ করছো, আল্লাহ না করুক কোনো ভালো একটা দুর্যোগের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে গেছে, এখন পানি উঠা অনেকটা কি হচ্ছে, মানে তলাই আছে, ধান গাছগুলো তলাই আছে। তাহলে যদি ধান গাছগুলো যদি পানি উঠা তলাই থাকে, এখন যদি 2-3 দিন তলাই থাকে, তাহলে তোমার ধান গাছ অবশ্যই নষ্ট হয়ে গেছে। যখন ধান গাছ তোমার কাছে নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু তুমি তোমার পুরা মানে এই যে যত কষ্ট সব কিন্তু বিফলে গেল, এবং অর্থনীতিকেও কিন্তু অনেক অপচয় হয়েছে। এখন এ কারণে বিজ্ঞানীরা চিন্তা করলো যে দেখো বিভিন্ন মানে অনেক ঘাস আছে, ঘাস, বিভিন্ন ঘাস, তারাও কিন্তু উদ্ভিদ, সবুজ, কিন্তু এই তারা কিন্তু 3-4 দিন 10 দিন পর্যন্ত পানির ভিতরে ডুবে থাকবে, তারপরে তারা নষ্ট হবে না। তাহলে ধান গাছটা কেন ভাইয়া নষ্ট হইলো? আমি কি বলতেছি শোনো, ধান গাছ যদি 3 থেকে 4 দিন পানির নিচে ডুবে থাকে, তাহলে ধান গাছটা নষ্ট হয়। বাট বিভিন্ন তোমার কাছে ঘাস জাতীয় বিভিন্ন উদ্ভিদগুলা থাকে, যেগুলো 3-4-10 দিনও পানির নিচে ডুবে থাকে, বাট তারা কি হয় না, নষ্ট হয় না। এই কারণে বিজ্ঞানীরা চিন্তা করলো যে দেখি তাহলে ওই যে ঘাসটা আছে, ওই ঘাসটা কি কারণে নষ্ট হয় না, আর এই ধান গাছটা কি কারণে নষ্ট হয়। কথা ক্লিয়ার? তাহলে দেখো, এখন এই ধান গাছটা দুটা জিনকে নিয়ে যখন বিভিন্ন ডিএনএ কে নিয়ে যখন তারা একটু রিসার্চ করছে, তখন মনে করো দেখছে যে এই 20 নাম্বার বা 25 নাম্বার একটা জিন, যার কারণে এই ধান গাছটা নষ্ট হয়ে যায়। এবং এই জিনটা ওই উদ্ভিদে কোথায়, এই যে ঘাস উদ্ভিদে ভিন্ন, এ কারণে ওই ভিন্ন জিনটার কারণে ওই ঘাসটা কি হয় না, পানির ভিতরে নষ্ট হয় না। এ কারণে বিজ্ঞানীরা কি করলো, যে ঘাস থেকে ওই জিনটাকে, কোন জিনটা, যেই জিনটা পানিতে নষ্ট হবে না,
ওই জিনটাকে ঘাস থেকে ওই জিনটাকে আইনা ধান গাছের জিনের ভিতরে যখনই ঢুকাই দেবে তখনই ধান গাছ 8-10 দিন পর্যন্ত পানির নিচে থাকবে, বাট নষ্ট হবে না। কথা ক্লিয়ার? এই কিন্তু তারা কিন্তু কাজটা এটাই করছে, এবং এই কাজটা কারা করছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই মানে এই জিনিসটা হচ্ছে এই কাজটা তোমার কাছে করছে। এভাবে আমরা কি করতে পারি? এই যে উন্নত শ্রেণীর ধান গাছ তৈরি করতে পারি, এবং এই যে বিভিন্ন হাইব্রিড যে তোমার কাছে বিভিন্ন হাইব্রিড যে তোমার বিভিন্ন ফসল আছে, এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। বিভিন্ন মাছ আছে, বিভিন্ন মাছ, এই মাছগুলো কিন্তু এভাবে তৈরি করা হয়। মানে হাইব্রিড জাতীয় যারা আছে, মনে করো যে বড় বড় শসা আছে, এরপরে হচ্ছে গিয়া টমেটো আছে, এরপরে তোমার কাছে যে মরিচ আছে, এই জিনিসগুলো কি করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উন্নত জাতের ফসল তৈরি করা হয়। কথা ক্লিয়ার? এখন কিন্তু তোমরা দেখো বিভিন্ন তরমুজ কিন্তু মানে কি এই যে ঝাল দেয় না, যেটা আছে যে মাচা দেয়, তরমুজ, এই মাচায় কিন্তু তরমুজ হয়। তরমুজ কি মাচায় হওয়ার কথা ছিল ভাইয়া? তরমুজ তো কথা ছিল যে তোমার কাছে মাটির উপরে হবে, আর মাচায় কি হবে? কদু হবে, কদু, লাউ, নাকি? তা তরমুজ ওইখানে কেন হয়েছে? ওইখানে হয়েছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা চিন্তা করে যে কিভাবে বানানো যায়। এভাবে বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্নভাবে কৃষিতে কিন্তু এরা বিভিন্নভাবে কাজে লাগতেছে। কথা ক্লিয়ার? এরা কি করতেছে? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কিন্তু এই টপিকটা কাজ করতেছে তোমার কাছে। তাহলে দেখো, এরা হচ্ছে উন্নত জাতের কিন্তু এইগুলা তৈরি করতেছে, ফসলগুলা তৈরি করতেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, মনে রাখতে হবে। এখন দেখো, আর এই যে এখানে আমরা যদি আরেকটু কথা যদি খেয়াল করি, এখানে কিন্তু ইনসুলিন তৈরি করা হয়। ইনসুলিন, এটা কিন্তু মনে রাখতে হবে। ইনসুলিন তৈরি করা হয়, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ, এটা দিয়ে কিন্তু ইনসুলিন তৈরি করা হয়। হ্যাঁ, এটা কাজ করে কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু কাজ করে। ইনসুলিন তৈরি করা হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করবা। এবং এই ইনসুলিন তৈরি করা হয় কি দিয়া? ইকোলি ব্যাকটেরিয়া দিয়া। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ইকোলি ব্যাকটেরিয়া মনে থাকে যেন, ঠিক আছে? ইকোলি ব্যাকটেরিয়া দিয়া বিভিন্ন মানে কি মানুষের ইনসুলিন তৈরি করা হয়। আর ইনসুলিন কি কাজে? ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু এগুলো দরকার হয়, ইনসুলিন। এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু জীববিজ্ঞানে কিন্তু বিভিন্ন চিত্র দেওয়া আছে। যদি আমি এগুলো নিয়ে আগে এরপরে আর একটা ভিডিও করব, আশা করি আমি আর একটা ভিডিও করব এটা নিয়ে, ঠিক আছে? তো তোমরা একটু খেয়াল করবা, ইকোলি ব্যাকটেরিয়া দিয়া এভাবে কিন্তু আছে তোমাদের বইয়ের ভিতর থেকে। কারণ এই ইকোলি ব্যাকটেরিয়া কিন্তু এক্সট্রা একটা প্লাজমিড থাকে, এটা দিয়ে কিন্তু মূলত কি তৈরি করা হয়। তো তোমরা শুধু এতটুকুই জানিয়ে রাখো, আমি এগুলা বিস্তারিত আলোচনা এখন পরীক্ষার আগে এগুলো পড়ানো যাবে না, আমি এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে আমি কি করতেছি, এই মানে কি ইকোলি ব্যাকটেরিয়া দিয়ে মানবদেহের ইনসুলিনটা কি করা যায়? তৈরি করা যায়। কারণ ইকোলিতে এক্সট্রা একটা প্লাজমিড আছে, এটা একটা এমসিকিউ, এটার জন্য এই এমসিকিউটাও মনে রাখবা। এমসিকিউটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি এক্সট্রা যে প্লাজমিডটা আছে, কোন ব্যাকটেরিয়া আছে? ইকোলি ব্যাকটেরিয়া আছে। আর এটা দিয়ে আমরা এইটা দিয়ে আমরা কি করি? ইনসুলিন তৈরি করি। মনে থাকবে, ডায়াবেটিস রোগীদের জন্য আমরা কি করি? ইনসুলিন তৈরি করি। আশা করি সকলে খেয়াল করবা। আচ্ছা, হ্যাঁ, এই তো আমাদের কিন্তু অনেকেই আসতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। ক্লাসগুলো করো, সামনে পরীক্ষা, খুবই উপকার হবে। তো আচ্ছা দেখো, এখন তোমার কাছে কিছু আছে, দেখো ন্যানো প্রযুক্তি এই জিনিসটা কিন্তু দরকার আছে সবার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে দেখো, এখানে ন্যানো প্রযুক্তি যদি আমরা একটু আলোচনা করব, এখানে হচ্ছে দেখো, এই ন্যানো প্রযুক্তি কি থাকবে? ন্যানো প্রযুক্তি কিন্তু অতি ক্ষুদ্র মানে ধাতব পরমাণু বিশিষ্ট কোনো স্কেল দিয়া আমরা যদি কোনো সুনির্দিষ্ট কাজ করে থাকি, অতি ক্ষুদ্র, আমি এটাকে সবসময় ক্ষুদ্র জিনিসই বলবো, এই ক্ষুদ্র, ঠিক আছে? এটা কি কোন একটা ধাতব স্কেলের বস্তুকে দিয়ে কি করবো? আমরা অতি ক্ষুদ্র বস্তুকে দিয়ে কোনো সুনির্দিষ্ট কাজ করে থাকবো। এটা ধাতব
বা পরমাণু স্কেল, মানে খুবই ছোট্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করি। আর এগুলা থেকে কি থাকবে, আমরা কিভাবে এই ছোট্ট জিনিস দিয়ে আমরা নির্দিষ্ট কাজ করতে পারি, কি করতে পারি, বিভিন্ন কম্পিউটার তৈরি করতে পারি। যে দেখো বর্তমানে কিন্তু যে সুপার কম্পিউটার গুলো আছে, এই কম্পিউটার গুলো কিন্তু ভেরি ফাস্ট, এবং এরা আসলে কি মানে কাজ করছে, এদের উপরে কাজ করছে কিন্তু ন্যানো পার্টিকেল, ন্যানো প্রযুক্তি কাজ করছে। ন্যানো প্রযুক্তি যদি তোমাদের বলি, আমি সংক্ষেপে আলোচনা করতেছি কারণ সম্পূর্ণ আলোচনা করার সময় আমার কাছে নাই। আমার কাছে মনে করো বড় একটা জিনিস আছে, এটাকে আমরা কি করব, ছোট্ট একটা জিনিস তৈরি করব। তোমরা যদি অ্যান্টম্যান মুভি দেখবা, আচ্ছা এখন দেখবা না, পরে দেখবা, অ্যান্টম্যান মার্বেল সিরিজের, নাকি যারা মার্বেল সিরিজের ফ্যান আছো আমার মতো, তারা কিন্তু আসলে বুঝতে পারবা যে দেখছো অ্যান্টম্যান সে কি কোয়ান্টাম জগৎ থেকে ঘুরে আসে না, এটা কি ন্যানো প্রযুক্তির মাধ্যমে কিন্তু তৈরি করছে। হ্যাঁ, এখানে খেয়াল করতে হবে, আমরা বড় একটা জিনিসকে কি করতে পারি, ছোট্ট বানাই ফেলাবো, ছোট্ট ভিতরে কিন্তু সে সব কাজ করবে। প্রথমে যখন চার্লস ব্যাবেজ কম্পিউটার তৈরি করছে তখন কিন্তু এভাবে বড় একটা ওয়ালের মতো ছিল, এরপর সে কম্পিউটার একটা মডেল দিছে, নাকি ফার্স্ট চার্লস ব্যাবেজ কি করছে, কম্পিউটার একটা মডেল দিছে জাস্ট অনেক বড় কইরা, এরপরে সেই কম্পিউটার ছোট হইতে 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 এখন হাতের মুঠায় কম্পিউটার আমরা পাইতে পারি। তার মানে এই যে অত বড় একটা ডিভাইসকে কিভাবে আস্তে 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 ছোট করলো, এগুলা কারা কাজ করছে, এই ন্যানো পার্টিকেল কাজ করছে। আমরা একটা কি করতে পারি, ছোট্ট একটা জায়গার ভিতরে অনেক কিছুকে সংরক্ষণ করে রাখতে পারি। এগুলোর জন্য খেয়াল করতে হবে কি করতে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, মোটামুটি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু একটু দেখবা এমসিকিউর জন্য, আমি এমসিকিউর জন্য আমি প্রায় কালকে আমি 200 বা 300 মতো এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব আশা করি। 200 অথবা 300 এমসিকিউ নিয়ে কালকে হাজির হব। কালকে অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা, এবং এখান থেকে আশা করি তোমাদের 25টা এমসিকিউ থেকে 20টা এমসিকিউ কনফার্ম কমন পড়বে, 20টা এমসিকিউ কমন পড়বে আশা করি, নিয়ম কমন পড়বে, ঠিক আছে, নিয়ম কমন পড়বে। কত, আমি 200 বা 300 মতো এমসিকিউ তোমাদের করাবো। তো তোমরা সবাই উপস্থিত থাকবা এবং আমার বিভিন্ন কথা, বিভিন্ন নোট তোমরা রাখবা, ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা খেয়াল করতে হইবে, এখন আমরা পরবর্তী পার্টে চলে যাব, তথ্য প্রযুক্তির প্রভাব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। এই জায়গা থেকে তোমাদের কি থাকবে দেখো ভাইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য কি কি আছে দেখো একটু। আচ্ছা তোমরা কিন্তু আসো নাকি, আচ্ছা এখানে কি বলছে, হুম আজকে অনেক ভালো বুঝতেছি, আচ্ছা ধন্যবাদ। আর আমার নেট খারাপ, তোমার নেট খারাপ, নেট খারাপ থাকলে তো সমস্যা নাকি, নেট খারাপ থাকা যাবে না। আচ্ছা কে ভাইয়ের ক্লাস করতে ভালোই লাগে, আচ্ছা তুমি ক্লাস করবা সবসময়, ভাইয়া ক্লাস করবা আমাদের, আশা করি তোমার ভালো লাগবে, তোমার উপকার হবে আশা করি। আচ্ছা এখন আমরা কিন্তু একটু খেয়াল করব, এখানে দেখুন বিভিন্ন তথ্য প্রযুক্তির কিছু প্রভাব আছে, আমি এটাকে এক্সট্রা ভাবে আর লিখলাম না, যদি একটু খেয়াল করো। আচ্ছা এই যে তথ্য প্রযুক্তির কিছু নৈতিকতার কিছু প্রভাব আছে, বিভিন্ন নৈতিকতা আছে, তথ্য প্রযুক্তির বিভিন্ন কি, হ্যাঁ নৈতিকতা আছে, এটা একটু খেয়াল করতে হবে। নৈতিকতা, আমি কি বলছি দেখো, এই বিভিন্ন নৈতিকতা বা যেটাকে আমরা ইথিক্স বলি, এটা খেয়াল করতে হবে, এগুলা কিন্তু অনেকে ঝামেলা করে, ঠিক আছে, ইথিক্স। আচ্ছা এই নৈতিকতা মোট কয়টা, 10টা, মনে করতে হবে, কি মোট নৈতিকতা কয়টা, 10টা। এগুলো কিন্তু সবাইকে খেয়াল করতে হবে। দেখো তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কি করি, আমরা কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম কিন্তু কপিরাইটের শিকার হই। দেখো কপিরাইটের শিকার কিন্তু এইগুলা কিন্তু তথ্য প্রযুক্তির মানে একদম খারাপ একটা দিক। আমরা কি করতেছি দেখো, আমার একটা লেখা একজনে কপি করে চালাই দিতেছে, নাকি এগুলা, এই এই যে কিছু রুলস আছে, এভাবে টোটাল রুলস কয়টা, 10টা, খেয়াল করতে হবে। এগুলো কিন্তু আসে মোটামুটি, যে তুমি এই তথ্য প্রযুক্তির নৈতিকতার দিকগুলো তুমি একটু বর্ণনা করো, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তো আমার কাছে একটা বই আছে, এখানে কি কি আছে দেখো, আমি তোমাদের কাছে কিন্তু প্রত্যেকের সামনে কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ এখানে কি কি আছে, যে অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না, এরপর হচ্ছে অন্যের কম্পিউটারের বিনা অনুমতিতে হস্তক্ষেপ করা যাবে না, এভাবে কিন্তু বিভিন্ন আছে, বিভিন্ন আমরা কিন্তু সফটওয়্যার চুরি করি। খেয়াল করো আমি কি বলতেছি, যে সফটওয়্যার চুরি করি, একজনের সফটওয়্যার একজনের ব্যবহার করতেছি, চুরি করে ইউজ করতেছি, আমার একটা লেখা অন্য একজনে কপি করে চালাই দিতেছে, ঠিক আছে, আমার একটা ভিডিও সে অন্য একজনে এডিটিং করে চালাই দিতেছে। তার মানে কি এগুলো কিন্তু তথ্য প্রযুক্তির নিয়মের বাহিরে। এরপরে আবার দেখো, তুমি কোনো অপরাধ করো নাই, তুমি কোনো অপরাধ করো নাই,
এছাড়াও তোমাকে বিনা অপরাধে তোমার উপর একটা ব্লেম দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু নৈতিকতার বাইরে। চাইলে কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির কিন্তু এইভাবে যদি ফেসবুকে কারো বিরুদ্ধে যদি অপপ্রচার চালানো হয়, তাহলে কিন্তু এই যে তথ্য প্রযুক্তির আইনে কিন্তু তার নামে মামলা করা যায়। ঠিক আছে, এগুলো কিন্তু কি তথ্য প্রযুক্তির বিভিন্ন রুলস খেয়াল করতে হবে। টোটাল রুলস কয়টা মনে রাখতে হবে, টোটাল রুলস কয়টা? 10টা। এই 10টা কিন্তু তোমাদের লিখতে হবে, খেয়াল করতে হবে ভাইয়া। কি করতে হবে? লিখতে হবে। তার মানে তথ্য প্রযুক্তির যে ইথিক্স আছে, আইসিটির ইথিক্স, এই মোট কয়টা? 10টা। এই 10টা কিন্তু খেয়াল করতে হবে, সবাইকে খেয়াল করতে হবে। তো তোমরা এই কখনোই, আমি যেটা বলবো যে তোমরা কখনোই অন্যের লেখা কপি করবে না, তোমরা কখনোই অন্যের কোনো কন্টেন্ট কপি করবে না, অন্যের কোনো ভিডিও কপি করবে না। তুমি তাকে শেয়ার করতে পারো, বাট কি করবে না, কপি করে নিজের প্রোফাইল চালাই দেবে না। এই কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কপিরাইট ইস্যু আসে। তোমাদের কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় ফেসবুক কিছু রেস্ট্রিক্টেড দিয়ে দেয়। তুমি কিছুদিনের জন্য ঢুকতে পারতেছো না, কি করছো? তুমি অবশ্যই কাউকে উল্টাপাল্টা কমেন্ট করছো, তুমি উল্টাপাল্টা কিছু একটা করছো। এই কারণে কিন্তু তোমার 5 দিন বা 24 ঘন্টা 48 ঘন্টার জন্য তোমাকে সাসপেন্ড করে দেয়। তাদের এই রুলসের বাহিরে কোনো কাজ করলে তোমাকে অবশ্যই সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, সকলে খেয়াল করবা। তার মানে এই কিন্তু আমার কাছে গেল প্রথম পার্ট কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, এটাকে তো প্লেজারিজমও বলে। হ্যাঁ, অবশ্যই এটাকে প্লেজারিজমও বলা হয়। এই রুলসের বাইরে তুমি গেলে কিন্তু তুমি অলরেডি কেস খাবা। ঠিক আছে কুলসুম, মনে থাকে যেন। আচ্ছা, তাহলে এরপরে আমার কাছে এখন কয়টা বাজে? এখন কিন্তু 9টা বাজে, প্রায় 8টা 57 বাজে। 8টা 57 বাজে। এখন আমরা এই ক্লাসটা থেকে একটু লিভ নিব। আর আমরা 10 মিনিট বা আমার 20 মিনিটের মতো সময় লাগবে দ্বিতীয় পত্রের ক্লাসটা রেডি করতে, মানে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা রেডি করতে। তো তোমরা অবশ্যই এই 20 মিনিট একটু বিশ্রাম নাও, তোমাদের জন্য একটা ব্রেক দেওয়া হইলো। এই ব্রেকে তোমরা 20 মিনিট একটু অপেক্ষা করো, যাতে তোমরা বিভিন্ন নোট তৈরি করো। এবং আমরা 20 মিনিট পরে আবার কিন্তু চলে আসতেছি দ্বিতীয় অধ্যায় নিয়ে। ঠিক আছে, কি দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো ছোট্ট ছোট্ট করে নোট করব, তোমরা কালকে কমপ্লিট করবা। আমরা রাত্রে আবার কি করব? এমসিকিউ সলভ করব। তো সবাই, আর যারা আমার অফলাইনের ব্যাচে আছো, তারা কালকে 8টার সময় চলে আসবা, 8টা থেকে 1টা পর্যন্ত। তোমরা কালকে 8টা থেকে 1টা পর্যন্ত আমার এখানে প্র্যাকটিস করবা সৃজনশীল কিভাবে লিখতে হয়। এই সৃজনশীল লেখাটার টাইমের ভিতরে টাইম ধরে ধরে আমরা প্র্যাকটিস করব। এরপরে তোমরা বিকালে যারা আসছো তারা বিকালে আসবা, আর রাত্রে আমরা আবার 1 ঘন্টার জন্য মোবাইল নিয়ে বসবো বা 2 ঘন্টার জন্য মোবাইল নিয়ে বসবো। ওই মোবাইল নিয়ে বসলে আমরা কি করব? আমরা পরবর্তীতে এমসিকিউ গুলো সলভ করব। ঠিক আছে, আশা করি সকলে 20 মিনিট 20 বা 30 মিনিটের মধ্যে কিন্তু আমি চলে আসতেছি দ্বিতীয় অধ্যায় নিয়ে। তোমরা 20 মিনিট অপেক্ষা করো, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা আশা করি। তো ধন্যবাদ সকলকে, সবাই কিন্তু নেক্সট ক্লাস করবা। অবশ্যই ইম্পর্টেন্ট ক্লাস হইতেছে কিন্তু নেক্সট ক্লাস। এই যে 9:30টার দিকে ক্লাসটা হবে বা 9টা 20-এর দিকে, ওই ক্লাসটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কোশ্চেন এই টপিক থেকে কিন্তু আসবে, আশা করি এর বাইরে যাবে না। তো তোমরা অবশ্যই ক্লাসটা করবা। তো ধন্যবাদ সকলকে।